হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকেই? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে আমরা জেনারেল সায়েন্সের উপরে একটা মক টেস্ট বা বলতে পারো একটা প্র্যাকটিস সেশনের আয়োজন করেছি, যেটা বিশেষ করে এসএসসি জিডি সহ বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই উপযোগী হবে। যারা আগামী দিনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে বলে আমার বিশ্বাস। তো চলো আমরা শুরু করছি তাহলে আজকে যে আমাদের ক্লাস জেনারেল সায়েন্সের উপরে, সেটা স্টার্ট করছি। কতগুলো প্রশ্ন এখানে রয়েছে, যে প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। তো চলো শুরু করছি তাহলে। ওকে, তো দেখো আমাদের আমি একটা একটা করে প্রশ্ন দিচ্ছি, তোমরা সেগুলো অ্যান্সার করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো বলছে পৃথিবীর কেন্দ্রীয় মহাকর্ষে মানে কেন্দ্রীয় স্থানে কোনো স্থানে একটি বস্তুর নিকটবর্তী মহাদেশীয় উচ্চতা থেকে সামান্য উপরে উঠলে এটা তার ওজন কমে। মানে সোজা কথায় বলতে গেলে যে পৃথিবী তার কেন্দ্র থেকে, ধরো একটা বস্তু তার পৃষ্ঠে অবস্থান করছে, পৃষ্ঠ মানে পৃথিবীর ব্যাসার্ধ সমান দূরত্বে। এখন যদি সে সামান্য ওপরের দিকে ওঠে বস্তুটা, তাহলে তার ওজন কি হয়? ওজন কিছুটা কমে যায়। এটা কিসের কারণে হয়? ওজন কমে যায় কিসের কারণে বলো? কেন্দ্র থেকে দূরত্ব বাড়ার কারণে টান কমে, নাকি বায়ুর চাপ কমে তার জন্য ওজন কমছে, নাকি লোহার ঘনত্ব পরিবর্তন হচ্ছে, নাহলে চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাচ্ছে? কিসের কারণে ওজন কমছে? সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন এ। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি পরের কোশ্চেন। বলো, তিনটি সমকেন্দ্রিক তরল স্তম্ভের নিচের পয়েন্টে চাপ পরিমাপ করলে কোনটি সর্বাধিক হবে যদি তাদের উচ্চতা এবং ঘনত্ব ভিন্ন ভিন্ন হয়? ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে ধরো একটা পাত্র আছে, একটা পাত্রে তিনটে ভাগ আছে। ঠিক আছে, তিনটে ভাগে তিন রকমের তরল আছে। প্রথম ধাপে এক ধরনের তরল আছে, প্রথম ধাপে একটা তরল আছে। দ্বিতীয় ধাপে দ্বিতীয় ভাগে আরেক ধরনের তরল আছে। এটা একটা অন্য কালি দিয়ে বোঝাচ্ছি। আর 3 নম্বর ধাপে আরেক ধরনের তরল আছে। এখন এই যে তরলগুলো, এদের ধরে নাও উচ্চতা আলাদা আলাদা, এদের উচ্চতা আলাদা আলাদা। ঠিক আছে, এবং এদের উচ্চতা এবং ঘনত্ব দুটোই আলাদা আলাদা। তাহলে কোথায়, কোন একটা পয়েন্টে চাপ কার বেশি হবে? ধরো এই নিচের পয়েন্টে, এই পয়েন্টে এবং এই তিনটে পয়েন্ট আমি ধরছি, ধরো এ বি সি, এই তিনটে পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে চাপ সব থেকে বেশি হবে? তিনটে আলাদা আলাদা তরল, তাদের ঘনত্ব এবং উচ্চতা আলাদা আলাদা, ঘনত্ব এবং উচ্চতা আলাদা আলাদা। তাহলে কোন পয়েন্টে চাপ সব থেকে বেশি হবে বলো? কোনটা হবে সঠিক উত্তর? তো আমরা কি জানি? তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের ফর্মুলা কি? তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের ফর্মুলা পি সমান সমান এইচ রো জি। ঠিক আছে, তাহলে জি তো সবার জন্য সমান, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখানে প্রত্যেকটা তরলের জি বা অভিকর্ষজ ত্বরণ তো পৃথিবীর এই যে জায়গায়, এখানে সব জায়গায় সমান, এই তিনটে পাত্রের জন্যই সমান অভিকর্ষজ ত্বরণ। তাহলে চাপ কার সঙ্গে সমানুপাতিক? উচ্চতা এবং ঘনত্বের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে যে তরলের উচ্চতা এবং ঘনত্বের গুণফল বেশি হবে সেই তরলের চাপ বেশি হবে। যেহেতু প্রত্যেকটা তরলের উচ্চতা আলাদা, এখানে বলেই দিয়েছি প্রত্যেকটা তরলের উচ্চতা আলাদা, ঘনত্ব আলাদা, তাহলে
চাপ কার উপর নির্ভর করবে? উচ্চতা এবং ঘনত্বের গুণফলের সঙ্গে সমানুপাতিক। বোঝা গেছে? তাহলে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। উচ্চতা এবং ঘনত্বের ফলাফল বা গুণফল বেশি যে স্তম্ভে, সেখানেই চাপ কিন্তু বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি, একই উৎসে তৈরি একটি শব্দ বাতাস থেকে লোহায় যাচ্ছে, তাহলে কোনটি অপরিবর্তিত থাকবে? ঠিক আছে, এটা বাতাস, আর ধরো এটা হচ্ছে একটা লোহার খণ্ড। তাহলে শব্দ বা সাউন্ড, শব্দ একটা তরঙ্গ, সে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতেই পারে। তাহলে শব্দ যখন বাতাস থেকে লোহার মধ্যে প্রবেশ করবে, তখন কোন জিনিসটা অপরিবর্তিত থাকবে? এটা প্রতিসরণে পড়ানো হয় যে প্রতিসরণে তরঙ্গের কোন ধর্মটা অপরিবর্তিত থাকে? তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তীব্রতা নাকি গতিবেগ? বলো কোনটা হবে, কোনটা এখানে সঠিক উত্তর হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে কম্পাঙ্ক। এখানে সঠিক উত্তর হচ্ছে কম্পাঙ্ক। দেখো, যখন তরঙ্গ একটা মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে যায়, ঠিক আছে, তরঙ্গ সে শব্দ হোক বা আলো, এরা তো তরঙ্গ। এরা যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে এই ঘটনাকে কি বলা হয়? এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ। এটা খেয়াল রাখবে, প্রতিসরণ মানে যখন আলো বা শব্দ একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমের মধ্যে প্রবেশ করে, এবং এই সময় তাদের কেবলমাত্র কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। কেবলমাত্র কম্পাঙ্ক ধ্রুবক থাকে, কম্পাঙ্ক পাল্টায় না, বাকি সবগুলো পাল্টায়। কারণ আমরা জানি তরঙ্গের জন্য, আমরা কি জানি তরঙ্গের জন্য তরঙ্গের বেগ সমান সমান তরঙ্গের কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বেগ পাল্টে যাবে, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে যাবে, কিন্তু কম্পাঙ্ক কিন্তু পাল্টাবে না, অপরিবর্তিত থাকবে। এটা খেয়াল রাখবে। ঠিক আছে, কম্পাঙ্ক কখনোই পাল্টায় না, অপরিবর্তিত থাকে। পরের কোশ্চেনে আমরা চলে, তাহলে এখানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেনে আমরা চলে আসব, একটি কন্ডাক্টিং ধাতু মানে এমন একটা ধাতু যে তড়িৎ পরিবহন করতে পারে, এবং একটি অর্ধচালক, অর্ধচালক মানে হচ্ছে এটা তোমার অর্ধ পরিবাহী। ঠিক আছে, অর্ধ পরিবাহী কন্ডাক্টিং ধাতু এবং অর্ধ পরিবাহী উপাদানের তাপ পরিবহনের তুলনা করলে কোনটি তাপ পরিবহনে বিবেচ্য প্রধান পার্থক্য বোঝায়? মানে একটা ধাতু এবং একটি অর্ধ পরিবাহী, এরা তো সমান তড়িৎ পরিবহন করে না বা তাপ পরিবহন করে না। তো কি কারণে এদের মধ্যে তাপ পরিবহনের পার্থক্য দেখা দেয় বা তড়িৎ পরিবহনের পার্থক্য দেখা দেয়? কিসের জন্যে? কিসের জন্য একটা ধাতু ভালো তড়িৎ পরিবহন করতে পারে এবং একটি অর্ধ পরিবাহী ভালো তড়িৎ পরিবহন করতে পারে না? কিসের কারণে বলো দেখি? উভয়ে সমান সমান তড়িৎ পরিবহন করতে পারে, নাকি অর্ধ পরিবাহী সবসময় বেশি তাপ পরিবহন করে, নাকি উপাদানের ইলেকট্রনের মুক্ত চলাচল তাপ পরিবহনে পার্থক্য সৃষ্টি করে, নাকি রঙের কারণে এইগুলো ঘটে, তাদের মধ্যে বিভিন্ন কালার বা রং রয়েছে সেজন্য ঘটে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মুক্ত ইলেকট্রনের সংখ্যার উপরে নির্ভর করে। ধাতুদের মধ্যে
প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু অধাতুদের মধ্যে অল্প পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। ঠিক আছে, ধাতু বা কন্ডাক্টিং ধাতু মেটাল বলা হয়। ঠিক আছে, ধাতুদের ইংরেজিতে কি বলা হয়? মেটাল। আর অধাতু যারা, তাদেরকে ইংরেজিতে কি বলা হয়? সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর। ঠিক আছে, তো ধাতুদের মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, এটা মনে রাখবে। আর এখানে থাকে অল্প পরিমাণে থাকে। এই কারণে যাদের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি, তারা অনেক ভালো তড়িৎ পরিবহন এবং তাপ পরিবহন করতে পারবে। বোঝা গেছে? এই কারণেই এদের পার্থক্য। পরের কোশ্চেন আমরা চলে আসছি। একটি স্থায়ী চুম্বকের মাল্টিপল খণ্ড করলে প্রতিটি খণ্ডে কি দেখা যাবে? বলো। এটা সহজ প্রশ্ন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে, তুমি যখন একটা চুম্বক ভাঙবে, ঠিক আছে, এটা একটা চুম্বক তোমার কাছে আছে। প্রত্যেকটা চুম্বকের দুটো করে মেরু থাকে, একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ। আমরা জানি প্রত্যেকটা চুম্বকের দুটো করে মেরু থাকে। এখন তুমি যদি চুম্বকটাকে ভেঙে ফেলো, তাহলে এই যে দুটো খণ্ড এখানে তৈরি হবে, এই যে দুটো খণ্ড তৈরি হচ্ছে, সাথে সাথে এখানে তো নর্থ পোল ছিলই, এখানে তো সাউথ পোল ছিল। যেখানে ভেঙেছো সেখানে একটা সাউথ পোল হবে আর এধারে একটা নর্থ পোল হবে, অর্থাৎ ওই দুটো টুকরো দুটো চুম্বকে পরিণত হবে। অর্থাৎ প্রতিটি অংশ নিজস্ব উত্তর এবং দক্ষিণ মেরু যোগ করে এক একটি ছোট চুম্বক হয়ে যায়। বোঝা গেছে? অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে, লবণযুক্ত জলে তড়িৎ পরিবহন বেশি হয়। আমরা জানি যে লবণযুক্ত জল বা সল্টেড ওয়াটার ভালো তড়িৎ পরিবহন করতে পারে। এর কারণ কি? সাধারণ জলের থেকে লবণযুক্ত জল ভালো তড়িৎ পরিবহন করতে পারে, এর কারণ কি? বলো। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তুমি যখন লবণ জলে দ্রবীভূত করবে, দেখো তড়িৎ পরিবহনের জন্য কি দরকার? এই তড়িৎ পরিবহনের জন্য কি দরকার? আমরা একটু আগে শিখেছি তড়িৎ পরিবহনের জন্য দরকার মুক্ত ইলেকট্রন। এখন এই মুক্ত ইলেকট্রন ধাতুতে থাকে, ধাতু তড়িৎ পরিবহন করতে পারে। মুক্ত ইলেকট্রন ছাড়াও যারা আয়ন হতে পারে, সে পজিটিভ হতে পারে ক্যাটায়ন, বা নেগেটিভ হতে পারে অ্যানায়ন, এরা কিন্তু তড়িৎ পরিবহন করে। বোঝা গেছে?
এরা কিন্তু তড়িৎ পরিবহন করে। আয়ন যারা তারা তড়িৎ পরিবহন করে। এখন তুমি যখন জলের মধ্যে NaCl মেশাবে, খাদ্য লবণ, সল্টেড ওয়াটার, তখন এই খাদ্য লবণ ভেঙে যায়, ভেঙে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করে। এই যে আয়নগুলো তৈরি হলো, এই যে আয়নগুলো তৈরি হলো, এই আয়নগুলোই কিন্তু তড়িৎ পরিবহন করে। বোঝা গেছে? এটা মাথায় রাখতে, এই আয়নগুলো তড়িৎ পরিবহন করে। পরে আমরা চলে আসছি উদ্ভিদের পাতায় আলো ধরে রূপান্তর করা ফটোসিনথেসিসের যে অংশটি সূর্যালোক শোষণ করে, মানে যারা সূর্যের আলোকে মূলত শোষণ করে তারা কারা? কারা সূর্যের আলোকে শোষণ করে? এর সব থেকে সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফিল। যারা ক্লোরোপ্লাস্টে, যারা ক্লোরোপ্লাস্টে থাকে, ক্লোরোফিল, তারাই কিন্তু সূর্যের আলোকে শোষণ করতে পারে। এদের কাজই হচ্ছে সূর্যের আলো বা ফোটন কণাকে শোষণ করা। বোঝা গেছে? পরের কোশ্চেন আমরা চলে আসছি। পরের কোশ্চেন বলো, মানুষের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে কোন অঙ্গটি ইনসুলিন এবং গ্লুকাগনের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে? ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটো খুব ইম্পর্টেন্ট হরমোন মানুষের দেহে। তো এদেরকে কে নিয়ন্ত্রণ করে? কোনটা হবে তাহলে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে লিভার। নিয়ন্ত্রণ করে হচ্ছে লিভার। গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ হচ্ছে শরীরে যখন সুগারের পরিমাণ বা শর্করার পরিমাণ কমে যায়, তখন গ্লাইকাগন থেকে গ্লুকোজে রূপান্তর করা। গ্লুকাগনের কাজ রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো। আর ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তর করে রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো। বোঝা গেছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন বলো, রাসায়নিক পরিবর্তন ঘটে তার উদাহরণ কোনটি? রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কোনটি? এখানে বলো, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে লোহায় জারণ ঘটে জং ধরা। ঠিক আছে, লোহায় জং ধরা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। লোহায় জং ধরা। ঠিক আছে, হ্যাঁ। লোহায় জং ধরে কিসে? কিভাবে লোহায় জং ধরে বলো তো? লোহায় জং ধরে কি করে? একটা লোহা, তার সঙ্গে বাতাসের অক্সিজেন এবং তার সঙ্গে বাতাসের জলীয় বাষ্প, এরা মিশে কি তৈরি করে? লোহা জং ধরে। FeOH2 জং বা ফেরাস হাইড্রক্সাইড তৈরি করছে। বোঝা গেছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসছি, রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দৈনন্দিন ভালো অভ্যাসের মধ্যে কোনটি সবথেকে কার্যকর এবং বৈজ্ঞানিকভাবে সমর্থিত? ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্যে কোন অভ্যাসটি সবথেকে ভালো? সঠিক উত্তর হচ্ছে পর্যাপ্ত ঘুম, সুষম পুষ্টি, নিয়মিত ব্যায়াম। এগুলো হচ্ছে ভালো। বোঝা গেছে? এগুলো আমরা সবাই মোটামুটি জানি, এগুলো খুব ভালো অভ্যাস বলতে পারো। এখন ঠিক আছে, তো এগুলো ভালো করে আমাদের পড়তে হবে। আচ্ছা, তোমাদের কিছু ইনফরমেশনের জন্য একটু জানিয়ে রাখি যে আমাদের TWS একাডেমিতে SSC GD ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে। হ্যাঁ, এবং এর সঙ্গে তোমরা ফ্রি টেস্ট সিরিজ পাবে। তোমরা নিজেরা টেস্ট দিয়ে দেখতে পারবে যে
তোমাদের প্রস্তুতি বর্তমানে কোথায় আছে এবং এখানে বর্তমানে স্যার ম্যামেরা ক্লাস নিচ্ছেন। এই ব্যাচটা চলছে বর্তমানে ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ এখানে তোমাদের অধ্যায়ভিত্তিক থিওরি করানো হবে, প্রত্যেকটা টপিকের থিওরি করানো হবে, লাইভ এবং রেকর্ড দুটো ক্লাস একসঙ্গে করানো হবে এবং প্রত্যেক দিন ক্লাস, প্রতিটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, 12 মাস ভ্যালিডিটি এবং 3 মাস ধরে এটা কিন্তু ক্লাস চলছে। এছাড়াও রয়েছে এসএসসি জিডি প্র্যাকটিস ব্যাচ। এই যে প্র্যাকটিস ব্যাচ, এই প্র্যাকটিস ব্যাচে কিন্তু তোমাদের ওই টপিকগুলোর উপরে কিন্তু প্র্যাকটিস করানো হবে, জিকে জিআই, ইংলিশ, ম্যাথ, রিজনিং, এগুলোর উপরে তোমাদের প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, এখানেও তোমরা লাইভ ক্লাস পাবে, নোটস পাবে, পিডিএফ পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, যেখানে তোমাদের প্রবলেম, সেই সমস্ত প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, এছাড়া আমাদের যারা আরও বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে যারা পিএসসি এবং রেল বা এসএসসি রেল পরীক্ষা বা ডাব্লিউবিপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ব্যাচটা রয়েছে। এখানে আমি ক্লাস করাচ্ছি নিজে এবং সায়েন্সের যে অংশ সেখানে আমি করাচ্ছি। বিশেষ করে যারা রেলওয়ে পরীক্ষা দিচ্ছ এবং ডাব্লিউবিপি দুজনের জন্য যে দুটো লেভেলে ক্লাস করানো হচ্ছে, অ্যাডভান্স ক্লাস করানো হচ্ছে, অ্যাডভান্স রেলের যে সমস্ত অঙ্ক আসে সেই সমস্ত অঙ্ক করানো হচ্ছে, যেগুলো তোমাদের হেল্পফুল হবে খুবই। ঠিক আছে, এই ব্যাচটাও বর্তমানে কিন্তু চলছে এবং তোমরা এটা দেখতে পারো, সবই পাবে কিন্তু TWS অ্যাপে, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবে, সেখানে তোমরা পাবে। আর এসএসসি গ্রুপ সি এই ব্যাচটা আজ থেকে শুরু হচ্ছে, আজ থেকে নয়, মানে শুরু হবে। এই ব্যাচটা শুরু হবে খুব তাড়াতাড়ি এবং এই ব্যাচে কিন্তু ক্লাস, এখানেও কিন্তু প্র্যাকটিস করানো হবে। বর্তমানে যে সিলেবাস চেঞ্জ হয়েছে তোমরা জানো, গ্রুপ সি, গ্রুপ ডি এর সিলেবাস WBSSC বোর্ড চেঞ্জ করেছে। সেই চেঞ্জ সিলেবাসের উপরে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কেমন টাইপের প্রশ্ন কোথা থেকে থাকবে সে তার উপরে কিন্তু এখানে ক্লাস করানো হবে। এখানেও তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, পিডিএফ পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে। ঠিক আছে, থিওরি পাবে, এমসিকিউ পাবে, প্র্যাকটিসও পাবে। ওকে, এটা রয়েছে WBSSC গ্রুপ সি এর ব্যাচ, এটা অধ্যায়ভিত্তিক ক্লাস, এটা অধ্যায়ভিত্তিক ক্লাস এবং এটা হচ্ছে গ্রুপ সি আর ডি, WBSSC গ্রুপ সি আর ডি এর ক্লাস। এখানে হচ্ছে প্র্যাকটিস ক্লাস, আগেরটা হচ্ছে অধ্যায়ভিত্তিক, এখানে তোমাদের থিওরি পড়ানো হবে, ফুল ক্লাসের থিওরি যা রয়েছে। ঠিক আছে, সিলেবাসের ওই যে নতুন সিলেবাস অনুযায়ী যে ফুল থিওরি, সেই ফুল থিওরি তোমরা এখানে কিন্তু পাবে। ঠিক আছে, নতুন ব্যাচ, নতুন সিলেবাস অনুযায়ী। এবং এর উপরে প্র্যাকটিস ক্লাসের জন্য আরেকটা ব্যাচ রয়েছে, যেটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ। তো এটাও তোমরা এখান থেকে পাবে। দেখবে তোমাদের যার যেটা প্রয়োজন যদি মনে হয়, অবশ্যই ক্লাসগুলো খুব ভালো কোয়ালিটি তোমরা পাবে। তোমরা যারা ক্লাস করেছো আমাদের কাছে জানো যে আমাদের এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পড়েছে, নিশ্চয়ই তোমরা জানো, সেগুলো দেখবে। ঠিক আছে, তো চলো তোমরা নিজেরা একটু দেখবে। চলো আমরা শুরু করছি তাহলে, আমরা পরের ক্লাসে আমরা চলে আসছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে চলে আসছি। তো পরের প্রশ্নে চলে আসছি। বলো কোশ্চেন নাম্বার 11, চাপের এসআই একক পাস্কাল কিভাবে প্রকাশ করা হয়? চাপের এসআই একক পাস্কাল কিভাবে প্রকাশ করা হয়? বলো, পাস্কালকে আমরা কিভাবে প্রকাশ করি? চাপের এসআই একক যে পাস্কাল, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? বলো, সঠিক উত্তর হচ্ছে পাস্কাল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, পাস্কাল মানে কি? পাস্কাল মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া, অর্থাৎ F/A, ফোর্স পার এরিয়া, তাহলে এটাকে বলা হচ্ছে পাস্কাল। ঠিক আছে, এখন ফোর্সের একক কি বা বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, এরিয়া বা ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা পাস্কাল বলি। ঠিক আছে, চাপের এসআই একক। তাহলে চাপের সিজিএস একক কি হবে? চাপের সিজিএস একক কি হবে? চাপের সিজিএস একক হবে
বলের সিজিএস একক কি? বলের সিজিএস একক হচ্ছে ডাইন, ডিভাইডেড বাই মিটার স্কোয়ারের জায়গায় হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সিজিএস একক, ডাইন পার সেমি স্কোয়ার। এটা হচ্ছে চাপের সিজিএস একক। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। পরের কোশ্চেন হচ্ছে কাজ গণনা করার সূত্র কি? কাজ বা কৃতকার্য গণনা করা হয় কোন সূত্রের মাধ্যমে? কৃতকার্য গণনা করা হয় কোন সূত্রের মাধ্যমে? বলো। ওয়ার্ক ডান বা কৃতকার্য? কৃতকার্য মানে বল ইন্টু সরণ, বল ইন্টু স্থানান্তর মানে সরণ। ঠিক আছে, বল ইন্টু সরণ। তুমি যদি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করো, এখানে ধরো একটা বস্তু আছে, তুমি এই বস্তুতে বল প্রয়োগ করলে এফ, এবং এফ বল প্রয়োগ করলে বস্তুটা এতটা সরে গেল, কতটা সরলো? এস। তাহলে এস কে আমরা সরণ বলি। তাহলে কৃতকার্য ওয়ার্ক ডান সমান সমান এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। এর একক কি হবে? এর একক কি হবে? একক হচ্ছে, বলের একক হচ্ছে নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার স্কোয়ার। নিউটন ইন্টু, সরি, মিটার স্কোয়ার না, মিটার। সরণের একক হচ্ছে মিটার। তাহলে নিউটন ইন্টু মিটার, একে বলা হয় জুল। একে বলা হয় জুল, বা জুলকে আমরা জে দিয়ে লিখি। তাহলে এটা হচ্ছে কৃতকার্যের একক। ঠিক আছে, নিউটন ইন্টু মিটার বা জুল। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। একটি অ্যালয়, অ্যালয় মানে হচ্ছে ধাতু সংকর। ধাতু সংকর গঠনের উদ্দেশ্য হিসেবে সব থেকে যুক্তিযুক্ত কোনটা? বলো। ধাতু সংকর গঠনের সব থেকে যুক্তিযুক্ত কারণ কোনটি? সঠিক উত্তর কোনটি হবে তাহলে? সঠিক উত্তর হচ্ছে, যখন তুমি একাধিক ধাতু মেশাবে তখন বিভিন্ন ধাতুর গুণাবলী একসঙ্গে মিশে ধাতুর বৈশিষ্ট্য এবং মর্যাদা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো বিভিন্ন কারণে আমরা উন্নত মানের ধাতু সংকর কিন্তু ব্যবহার করে থাকি। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 13। পরের কোশ্চেন আমরা চলে আসছি। অণুজীব ঘটিত ভাইরাস ভিত্তিক রোগের বিরুদ্ধে ভ্যাকসিন কেন কার্যকর? বলো। ভ্যাকসিন কিভাবে কাজ করে বা ভ্যাকসিন কেন কার্যকর হয়, এটা ভালো করে ভেবে চিন্তে অ্যান্সার দেবে। তোমাদের যখন যেমন করোনা ভাইরাসের সময় ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিন আসলে কিভাবে কাজ করে, এটাই হচ্ছে এই প্রশ্নের উদ্দেশ্য। বলো, ভ্যাকসিন কিভাবে কাজ করে?
বলো। সঠিক উত্তর হচ্ছে, দেখো ভ্যাকসিন কি করে, ভ্যাকসিন কিন্তু রোগ জীবাণু ধ্বংস করে না। ভালো করে শুনবে, ভ্যাকসিন কি করে, ভ্যাকসিন রোগ জীবাণু ধ্বংস করে না, বরং ভ্যাকসিন আমাদের শরীরকে এটা শেখায় যে ওই ভাইরাসের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে। সোজা কথা, ভ্যাকসিন আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার তৈরি করার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি আমাদের শরীর তৈরি করে, আমাদেরকে বলে যে কিভাবে যুদ্ধ করতে হবে, তার অস্ত্র কিভাবে তৈরি করতে হবে। ফলে আমাদের শরীর ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার অস্ত্র তৈরি করে, আর সেই অস্ত্রটার নামই হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি অস্ত্র ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। বোঝা গেছে? তাহলে ভ্যাকসিন কি করে, আমাদের শরীরকে ভাইরাসের বিরুদ্ধে অস্ত্র তৈরি করতে শেখায়, যাকে আমরা বলি অ্যান্টিবডি। বোঝা গেছে? এই অ্যান্টিবডি তৈরি হলে তবেই কিন্তু ভাইরাস ধ্বংস হয়। নেক্সট চলে আসছি, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন আমরা চলে আসছি, বলো শব্দ তরঙ্গের তীব্রতা এবং বিস্তারের সম্পর্ক বোঝাতে কোনটি সঠিক? শব্দ তরঙ্গের তীব্রতা এবং বিস্তারের সম্পর্ক বোঝাতে কোনটি সঠিকভাবে কার্যকর, বলো দেখি। শব্দ তরঙ্গের তীব্রতা এবং বিস্তার বোঝাতে কোনটি সঠিকভাবে কার্যকর? বলো। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। কোনো তরঙ্গের বিস্তার, কোনো তরঙ্গের তীব্রতা, ইন্টেন্সিটিকে আমরা আই দিয়ে প্রকাশ করি, এবং বিস্তারকে আমরা অ্যামপ্লিটিউড বা এ দিয়ে প্রকাশ করি। তীব্রতা মানে মনে রাখবে শক্তি, ঠিক আছে? তাহলে তরঙ্গের শক্তি সমানুপাতিক তার বিস্তারের স্কয়ার। বিস্তার মানে কি, ধরো এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, বিস্তার মানে হচ্ছে এই যে কতটা চওড়া, এখান থেকে এইটা কতটা চওড়া, এটাকে আমরা বলি বিস্তার। এই তরঙ্গ যত বেশি চওড়া হবে তার শক্তি তত বাড়বে, ঠিক আছে? বিস্তারের সঙ্গে সমানুপাতিক, এটা তরঙ্গের ফর্মুলা। ওকে, নেক্সট হচ্ছে একটি সমতল জায়গায় একই ধরনের দুটি তরলের স্তম্ভ আছে। তরল রাখা আছে দুটি পাত্রে, ঠিক আছে? এখন ওপরের স্তরে হালকা তেল এবং নিচের স্তরে জল। তাহলে নিচের স্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করতে হলে আমাদের কোনটি ব্যবহার করতে হবে? চাপ নির্ণয় করতে গেলে কোনটি ব্যবহার করতে হবে? এখন চাপের ফর্মুলা তো আমরা পড়েছি, ঠিক আছে? বলো। চাপ নির্ণয় করতে গেলে কোনটি প্রয়োজন বা কোনটি করতে হয়? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে তরল স্তম্ভের উচ্চতা এবং ঘনত্বের গুণফল। কারণ চাপ
কোনো পাত্রের চাপ মানে হচ্ছে পি মানে এইচ রো জি। ঠিক আছে, এইচ রো জি। ওকে, এটা হচ্ছে চাপ নির্ণয়ের সূত্র। আচ্ছা, আমাদের কয়েকটা কোশ্চেনে একটু আমাদের টাইপ করতে খুব প্রবলেম হয়েছে, কিছু হয়েছে যে যার জন্য আমি কিছু জায়গায় একটু আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, দাঁড়াও, বলো এই কোশ্চেনটা বলো। একটি ব্যাটারির আউটপুট ভোল্টেজ একই রেখে তারের রোধ বাড়ালে প্রবাহ কমে। তারের রোধ যদি আমি বৃদ্ধি করি তাহলে প্রবাহ কমবে। তারের রোধ যদি আমি বাড়াই তাহলে প্রবাহ কমবে। এটি কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়? বলো। খুবই সহজ। সঠিক উত্তর হচ্ছে কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহ, রোধ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক যেটা, সেটা হচ্ছে ওহমের সূত্র। ভি ইকুয়ালস টু আই আর, ওহমের সূত্র, তাই না? ওহমস ল। ওহমস ল। তাহলে ওহমের সূত্র হচ্ছে এটার দ্বারাই বোঝায় যে রোধ বাড়ালে সার্কিটে প্রবাহ কমে। কারণ আমরা কি জানি, ভি সমান সমান আই আর। তাহলে প্রবাহ মাত্রা কারেন্ট সমান সমান ভি বাই আর। তো বিভব পার্থক্য একই যদি রাখি, ভি একই যদি রাখি, তাহলে কারেন্ট আর এর সঙ্গে সমানুপাতিক হবে। যদি ভি কে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসাবে ট্রিট করি তাহলে, বোঝা গেছে? তাহলে আইস এটা, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেনে আমরা চলে আসছি। বলো, উদ্ভিদের পাতায় স্টোমাটার কাজের সঙ্গে কোনটি সরাসরি জড়িত নয়? স্টোমাটা বা পত্ররন্ধ্রের কাজের সঙ্গে কোনটি জড়িত নয় সরাসরি? বলো। বলো। সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফিল দ্বারা আলোর শোষণ। এই কাজটা তো পত্ররন্ধ্র করে না। পত্ররন্ধ্র গ্যাস বিনিময় করে, বাষ্পীভবন করে, পাতার পুষ্টি চক্রে নিয়ন্ত্রণ করে, ভূমিকা পালন করে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 21 দাগের কোশ্চেন। এটা ভালো করে পড়বে। একটা অ্যালকোহল যুক্ত দ্রবণে দ্রাব্যতা বাড়াতে কি করতে হবে? একটা অ্যালকোহল যুক্ত দ্রবণে দ্রাব্যতা বাড়াতে গেলে কি করতে হবে? দ্রাব্যতা বাড়াতে গেলে কি করতে হবে? অ্যালকোহল যুক্ত দ্রবণের দ্রাব্যতা বাড়াতে গেলে কি করতে হবে বলো দেখি। কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে তাপমাত্রা বাড়াতে হবে। যে কোনো দ্রবণের ক্ষেত্রেই ম্যাক্সিমাম দেখা যায় তুমি যখন দ্রবণের তাপমাত্রা বাড়াবে তখন কিন্তু তার দ্রাব্যতা বাড়ে। ঠিক আছে?
তাপমাত্রা বাড়াতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, এটা ভালো করে পড়বে। আমাদের শরীরের পেশির তীব্র গ্লুকোজ যদি খরচ হয় তাহলে কোন অঙ্গ দ্রুত গ্লুকোজ সরবরাহ করে? মানে আমাদের শরীরে গ্লুকোজের অভাব যদি দেখা যায় তাহলে কোন অঙ্গ গ্লুকোজ সরবরাহ করে? বলো, আমাদের শরীরে গ্লুকোজের অভাব দেখা গেলে কোন অঙ্গ গ্লুকোজ সরবরাহ করে? সঠিক উত্তর হচ্ছে লিভার। ঠিক আছে, আমাদের শরীরে লিভার সাহায্য করে। অ্যাকচুয়ালি এই কাজে যে হরমোনটা সাহায্য করে, এটা তো আমি তোমাদের আগেই বলেছি, যে হরমোন সাহায্য করে সেই হরমোনের নাম কি? সেই হরমোনের নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন। এই গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ হচ্ছে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন করে। সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে গ্লুকাগন হরমোনের কাজ, এবং এই কাজটা করতে সাহায্য করে লিভার। ঠিক আছে, নেক্সট বলো, শব্দ তরঙ্গের তীব্রতা বাড়লে মানুষের শ্রবণে কোনটি প্রভাবিত হয়? মানে আমরা কেমন অনুভব করব? কম্পাঙ্কের পরিবর্তন, নাকি উচ্চ শোনাবে, নাকি ধীরে ধীরে কম্পন হবে? কোনটা? তরঙ্গের তীব্রতা বাড়ালে, ইন্টেন্সিটি বাড়ালে, মানে তরঙ্গের যদি বিস্তার বাড়ে তাহলে ইন্টেন্সিটি বাড়বে, তাহলে শব্দটা আমরা কেমন শুনবো? বলো। বলো, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে, যখন তীব্রতা বাড়াবে তখন শব্দটি আমরা জোরে শুনবো, লাউডলি শুনবো। ঠিক আছে, তীব্রতা বাড়ালে শব্দটা আমরা জোরে শুনবো। আচ্ছা, পরের কোশ্চেন আমরা চলে আসছি। রাসায়নিক বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি কমাতে কোনটি ব্যবহার করা হয়? অ্যাক্টিভেশন এনার্জি যত কমবে বিক্রিয়া তত দ্রুত শুরু হবে। ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি যত কমবে, যত কম হবে রাসায়নিক বিক্রিয়া তত দ্রুত শুরু হবে। ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে রাসায়নিক বিক্রিয়া তত দ্রুত শুরু হবে। তাহলে কোন উপাদান ব্যবহৃত হয়? অ্যাক্টিভেশন এনার্জি কমাতে কোন উপাদান ব্যবহৃত হয়? বলো। সঠিক উত্তর হচ্ছে ক্যাটালিস্ট বা অনুঘটক। ঠিক আছে, কি ব্যবহার করা হয়? ক্যাটালিস্ট বা অনুঘটক।
বোঝা গেছে? এটা ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, উদ্ভিদের রুট হেয়ার্স, ঠিক আছে, বা মূল রোম এর প্রধান কাজ কি? মূল রোম, উদ্ভিদের মূলের ডগায় কিছু চুলের মতো গঠন থাকে, তাকে বলা হচ্ছে মূল রোম বা রুট হেয়ার্স। এর কাজ কি বলো দেখি, বলো। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে মাটির পুষ্টি এবং জল শোষণ বৃদ্ধি করা। ঠিক আছে, অবশ্যই মূল রোম হচ্ছে মাটিতে জল এবং পুষ্টি শোষণ করতে সাহায্য করে। নেক্সট বলো, পিতল কোন ধাতুর সমন্বয়? পিতল বা ব্রাস, পিতলের গঠন কোন ধাতুর সমন্বয় বা কোন ধাতুগুলো দিয়ে পিতল গঠন করা হয়? পিতল হচ্ছে একটা সংকর ধাতু, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো পিতল সংকর ধাতু কোন উপাদান দিয়ে ব্যবহার করা হয় বা কোন উপাদান ব্যবহার করা হয় বলো। সঠিক উত্তর হচ্ছে তামা এবং দস্তা। ইয়েস, তামা এবং দস্তা দ্বারা পিতল কিন্তু গঠন করা হয়। ঠিক আছে, তামা এবং দস্তা হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন আমরা চলে আসছি, বলো কোনটি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে একটি মৌলিক পার্থক্য? ভাইরাস এবং ব্যাকটেরিয়া, এদের মধ্যে মৌলিক পার্থক্য কোনটি? বলো, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে মৌলিক পার্থক্য কোনটি? কি কারণে ভাইরাস এবং ব্যাকটেরিয়া এরা আলাদা? সঠিক উত্তর হচ্ছে ভাইরাস জীবন্ত কোষের অভ্যন্তরে গেলে তবে বংশবিস্তার করতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া এরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, এরা স্বাধীনভাবে বংশবিস্তার করতে পারে, কিন্তু ভাইরাস পারে না। ভাইরাস যতক্ষণ না পোষক কোষের মধ্যে ঢুকছে ততক্ষণ কিন্তু ভাইরাস বংশবিস্তার করতে পারে না। ভাইরাসকে কি বলা হয়? জীব এবং জড় পদার্থের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু স্বাধীন জীবিত কোষ, প্রোক্যারিওটিক কোষের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চাপের এসআই কে, এটা হয়ে গেছে একবার, নিউটন পার মিটার স্কয়ার, তাই না? এটা হয়ে গেছে একবার। আচ্ছা, আহ, এটাও তো হয়ে গেছে, কৃতকার্য এফ ইন্টু ডি। হ্যাঁ ঠিক আছে, এটা বলো, সমতলে একটি গভীর কুয়োর নিচের দিকে স্টিক বা কাঠি ঢোকালে একই গভীরে চাপ বাড়ে, কারণ এখানে কিসের জন্য প্রযোজ্য বলো? চাপ বাড়ার কারণ কি? চাপ ভেবে বলো, সহজ কোশ্চেন, এটা খুব একটা কঠিন কোশ্চেন নয়। যত গভীরে ঢুকবে তত চাপ বাড়বে, কেন? কারণ হচ্ছে তরল স্তম্ভের ওজন বেশি, যত নিচের দিকে ঢুকবে উপরের তরল স্তম্ভ বেশি চাপ দেবে, অবশ্যই। পরের কোশ্চেন বলো, একটি রড একই তাপমাত্রায় দুটি ভিন্ন ভাবে বাঁকালে কোনটি বেশি তাপ ধারণ করে বলে ধরে নেওয়া হয়? ঠিক আছে,
সঠিক উত্তর হচ্ছে ঘনত্ব এবং ভরের কারণে বেশি তাপ ধারণ করতে পারে। ঠিক আছে, হ্যাঁ, ঘনত্ব এবং ভরের কারণে বেশি তাপ ধারণ করতে পারে। পরের কোশ্চেন বলো, একটি শব্দের উৎস যখন কক্ষপথে ঘোরে, একটা ধরো শব্দের উৎস একটা গোল পথে ঘুরছে, ঠিক আছে, ধরো একটা গাড়ি বাঁশি বাজাতে বাজাতে ঘুরছে, আর এখানে একজন পর্যবেক্ষক দাঁড়িয়ে আছে। গাড়িটা যখন দূরে সরে যাচ্ছে তখন আস্তে শব্দ শুনছে, আবার গাড়িটা যখন তার দিকে আসছে তখন জোরে শুনছে শব্দটা। এর কারণ কি? বলো, কিসের কারণের জন্য গাড়িটা যখন তার থেকে দূরে সরে যাচ্ছে তখন সে আস্তে শুনছে, আর গাড়িটা যখন কাছে আসছে তখন জোরে শব্দ শুনছে? এই প্রভাবকে কি বলে? এর একটা নাম আছে, যে উৎসের গতিবেগের উপরে শব্দের কম্পাঙ্ক নির্ভর করে। উৎসের গতিবেগের উপরে, এর একটা নাম আছে, বলতে পারবে কি? এর নাম হচ্ছে ডপলার প্রভাব। উৎস যখন কাছে আসবে তখন জোরে শোনা যাবে, দূরে গেলে আস্তে শোনা যাবে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন বলো, একই তাপমাত্রায় সমান আয়তনে গ্যাস এবং তরল আছে, তাহলে কাদের, কোন পদার্থের, গ্যাসের না তরলের কণাগুলির গতিশক্তি বেশি হবে? সেম আয়তনের পাত্রে একই চাপ মানে তাপমাত্রায় তরল এবং গ্যাস রাখা আছে, তাহলে কার অণুগুলির শক্তি বেশি? তাপমাত্রা একই, ঠিক আছে, আয়তন একই, চাপ একই, বলো। বলো কোনটা হবে এখানে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হচ্ছে যারা গ্যাস হয় তাদের কণাগুলি বেশি জোরে ছোটাছুটি করে এবং তাদের গড় গতিশক্তি বেশি হয়। ঠিক আছে, সবসময় মনে রাখবে গ্যাসের কণাগুলির গতিশক্তি বেশি হয় এবং তরলে আরো কম, কঠিনে আরো কম। ঠিক আছে, কণার গতিশক্তির বিচার যদি করা হয় তাহলে কণার গতিশক্তি যদি আমি বলি যে কণার গতিশক্তি, তাহলে এই বিচারে সব থেকে আগে হচ্ছে গ্যাস, তারপরে হচ্ছে তরল, তারপরে হচ্ছে কঠিন, কণার গতিশক্তির বিচারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। এই কোশ্চেনটা মনে হচ্ছে আগে একবার হয়ে গেছে। লবণ জল বা লবণ গুললে বেশি ভালো তড়িৎ পরিবহন কেন হয়? তাই না, এটা তো আয়ন দ্রবীভূত হয় বলে। অপশন সি হবে সঠিক উত্তর। এবার বলো, উদ্ভিদের পত্ররন্ধ্র বা স্টোমাটার মাধ্যমে কোন প্রক্রিয়া ঘন ঘন ঘটে যা পৃষ্ঠের জলকে ক্ষীণ বা অল্প করে দেয়? যখন পৃষ্ঠে পাতায় বেশি জল জমে যায় তখন কোন প্রক্রিয়াটা বেশি ঘটে পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে? বলো। বা উদ্ভিদের অতিরিক্ত জল আমরা পড়েছি পত্ররন্ধ্র কি করে? পত্ররন্ধ্র বাষ্পমোচনের মাধ্যমে বাইরে বের করে দেয়, তাই না? বাষ্পমোচনের মাধ্যমে বাইরে বের করে দেয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বাষ্পীভবন।
নেক্সট কোশ্চেন হচ্ছে মাটির গভীরে কোন অংশ প্রধানত জল এবং লবণ শোষণ করে? বলো। সঠিক উত্তর হচ্ছে রুট হেয়ার্স বা মূল রোম, তাই না? পরের কোশ্চেন বলো। একই উৎস থেকে নির্গত দুটি আলোক তরঙ্গের কম্পাঙ্ক সমান থাকলেও তাদের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বদলে যায় কেন? কম্পাঙ্ক একই থাকলেও তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয় বা বদলে যায় কেন? বলো। কম্পাঙ্ক একই থাকলেও তরঙ্গ দৈর্ঘ্য বদলে যায় কেন? সঠিক উত্তর হচ্ছে তরঙ্গের বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়, এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে যায়। আমরা জানি কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, কিন্তু আমরা এটাও তো জানি যে ভি সমান সমান এন ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডা সমান সমান ভি বাই এন, অর্থাৎ বেগ পাল্টাচ্ছে, গতিবেগ পাল্টাচ্ছে, আর গতিবেগ পাল্টানোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য পাল্টাচ্ছে। কম্পাঙ্ক কিন্তু কখনো পাল্টায় না, এটা খেয়াল রাখবে, কম্পাঙ্ক কখনোই পাল্টায় না। ঠিক আছে, নেক্সট বলো। এটাও সহজ প্রশ্নের সহজ প্রশ্ন। বলো। একজন রোগীর রক্তে সুগারের মাত্রা যদি দ্রুত বেড়ে যায় তাহলে শরীরের কোন অঙ্গ গ্লুকোজ হেমিওস্টেসিসে কাজ করে, গ্লুকোজ কমাতে সাহায্য করে? গ্লুকোজ কমাতে সাহায্য করে যে হরমোন, তার নাম হচ্ছে গ্লুকাগন, তাই না? গ্লুকাগন হরমোন সাহায্য করে এবং যেটা লিভার যে কাজটা করায়। বোঝা গেছে? আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকছে। পরের ক্লাস যদি হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। ওকে।